তো নিয়ারলি 4 বছর ওয়েট করার পর শ্রীকান্ত তিওয়ারি ইজ ফাইনালি ব্যাক উইথ ফ্যামিলি ম্যান সিজন 3। বাট এই 4 বছর ওয়েট করা কি আসলে ওর্থ ইট কিনা এই সিজনের জন্য, সেটা নিয়ে আপাতত কথা বলবো। ফার্স্টে যদি কথা বলি এই প্লট বা স্টোরি নিয়ে, এই সিজনের স্টোরি শুরু হয় নাগাল্যান্ড থেকে। শ্রীকান্ত তিওয়ারি ওইখানে যায়, ওইখানের যে রেবেলিয়ান বেশ কয়েকটা আউটফিট আছে নাগাল্যান্ডের, তাদের সাথে একটা শান্তি চুক্তিতে আসার জন্য এই ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা প্রজেক্ট সাহাকান নামে ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে, একই সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্যদিকে তার কালেকটিভ নামে আর একটা অর্গানাইজেশন থেকে বিরাট বড় একটা অস্ত্র চুক্তি করে। এই দুইটা কি কোনোভাবে কানেক্টেড কিনা সেটা জানার জন্য পুরো চেষ্টা দেখতে হবে। তো শ্রীকান্ত তিওয়ারি যখন ওইখানে যায় ওই রেবেলিয়ান আউটফিটদের সাথে একসাথে বসার জন্য, কোনো একটা পক্ষ চায় না যে এই শান্তি চুক্তিটা হোক, এই জন্য তাদের উপর অ্যাটাক করা হয়। শ্রীকান্ত তিওয়ারি বাদে মোস্ট অফ দ্য পিপল ওইখানে বেশ ভালোভাবে জখম হয়, শ্রীকান্ত তিওয়ারিও জখম হয়। কিন্তু শ্রীকান্ত তিওয়ারির যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে যে সে আসলে মেইন সাসপেক্ট ওই হামলার। তো আপাতত কি শ্রীকান্ত তিওয়ারির পিছনে তার নিজেরই যে টিম, নিজেরই অর্গানাইজেশন টাস্ক তার পিছনে লাগে তারে ধরার জন্য। আরেকটা পার্টি তারে শুধুমাত্র শ্রীকান্ত তিওয়ারির না, তার পুরো ফ্যামিলির টার্গেট করে। একই সাথে এখন শ্রীকান্ত তিওয়ারি টোটালি ফ্যামিলি ম্যান। সে এখন শুধুমাত্র তার নিজেরও বাঁচাইলেই চলবে না, তার ফ্যামিলিরও বাঁচাইতে হবে। সো এইভাবে অ্যাকচুয়ালি কাহিনীটা আগে গেছে। তো আগের দুইটা সিজন যেরকম ছিল যে শুধুমাত্র কাউন্টার টেরোরিজম নিয়ে পুরো প্লট বানানো, এইবারের প্লটের কাহিনী আরেকটু এক্সপ্যান্ড করা হয়েছে, আরেকটু হায়ার লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। কাউন্টার টেরোরিজমের সাথে এখানে আছে জিও পলিটিক্স, ওয়ার, ইন্দো চায়না বিভিন্ন জিও পলিটিক্সের বিষয় আসে, প্লাস বিভিন্ন আদার যে রেবেলিয়ান আউটফিটস বা বাইরের দেশে যে আর্মস ডিলিং এর যে বিষয় আসে আছে। টোটালি অনেক বড় বিষয় আসলে একসাথে করে নিয়ে আসা হয়েছে এই সিজনে। আমি যদি অ্যাক্টিংয়ের কথা বলি, মনোজ বাজপেয়ী নিয়ে আলাদা করে আসলে বলার কিছু নাই। সে আগের 2 সিজনে প্রুভ করছে এই ক্যারেক্টার প্লে করার জন্য সে ক্যান বেস্ট। কিন্তু একই সাথে এইবার কাস্টিংয়ে আরও বেশ কয়েকজন অ্যাড হয়েছে, নিমৃত কৌর, তারপরে জয়দীপ আহলাওয়াত আর যুগল হাঁসরাজ। এই 3 জনই বড় মাপের অ্যাক্টর, তাদের অ্যাক্টিং অ্যাবিলিটি নিয়ে আসলে কোনো কোয়েশ্চেন নাই, এরা খুবই ভালোভাবে তাদের রোল প্লে করছে। কিন্তু সব থেকে সারপ্রাইজিং হইল গিয়ে শারিফ হাশমি, যেটা জ্যাকের ক্যারেক্টার যে প্লে করছে। হি ওয়াজ টু গুড ভাই। পুরা সিরিজ জুড়ে তার যে কমিক রিলিফ, তার যে টাইমিং, তার যে ন্যাচারাল অ্যাক্টিং, পুরাটা সিরিজ মোটামুটি সে ক্যারি করছে তার অ্যাক্টিং দিয়ে, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ তার ক্যারেক্টারটা রান টাইম অনেক কম বলা যায় না, আবার বেশি বলা যায় না, বাট অ্যাজ এ সাইড ক্যারেক্টার বা অ্যাজ এ সাপোর্টিং কাস্ট হি ইজ মানে টপ নচ ভাই। আগে 2টা সিজন যারা দেখছে তারা জানে জ্যাকে আর শ্রীকান্তের যে বন্ডিং বা প্রত্যেকটা কনভারসেশন কি পরিমাণ এঙ্গেজিং হয়। এই সিজনে এটা আরো বেশি বাড়ছে, জ্যাকের ডায়লগ বা আদার্স এবং তার ডেটিং লাইফ বেসিক্যালি, যেটা আগের 2 সিজনে ছিল না, ওইটা একটু এক্সপ্লোর করা হয়েছে, যেটা একটু কমিক রিলিফ অ্যাড করছে। আর জয়দীপ আহলাওয়াত এখানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে। সো তার অ্যাক্টিং নিয়ে আসলে বলার তো কিছু নাই, সে অলরেডি প্রুভেন অ্যাক্টর। সো এই অ্যাসপেক্টে আমি খুব আর বেশি কথা বলবো না, কারণ অল অফ দেম আর গুড ইন দেয়ার রোল, পারফেক্ট ইন দেয়ার রোল। এখন আসি আদার যে অ্যাসপেক্টগুলো আছে। তো আদার অ্যাসপেক্টের মধ্যে ভালো বা পজিটিভ দিকগুলো আমি আগে আলাপ করে নিই, কারণ এগুলো কম কিন্তু নেগেটিভ বিষয়গুলো একটু বেশি। তো পজিটিভ দিকের মধ্যে যেটা ছিল যে এইবারের যে স্টোরিটা ওইটা আর একটু এক্সপ্যান্ড করা হয়েছে, শুধুমাত্র কাউন্টার টেরোরিজম থেকে ওইটা অনেক বেশি গ্লোবাল জিও পলিটিক্স এগুলো একটু এক্সপ্লোর করা হয়েছে। কিন্তু সব থেকে বেস্ট ব্যাপার যেটা হইলো এইবার এই যে ফ্যামিলি ম্যান নামটা, এই নাম সিরিজের সার্থকতা প্রকাশ পাইছে। কারণ যে শ্রীকান্ত তিওয়ারির যে ফ্যামিলি লাইফ ওইটা পুরোপুরিভাবে এক্সপ্লোর করা হয়েছে। একজন এজেন্ট কিভাবে ডাবল লাইফ লিড করে, তার ফ্যামিলির সাথে কিভাবে সেটা কোপ আপ করে বিষয়টা নিয়ে, তার জব বা আদার ইনসিকিউরিটিসগুলো নিয়ে। আর তাদের একজন মানুষের সে যত যেরকম এজেন্ট হোক বা স্পাই হোক, তার যে পার্সোনাল লাইফে বিভিন্ন রকম মানে ড্রব্যাক থাকতে পারে, বিভিন্ন ইস্যুস থাকতে পারে, ওইগুলো খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছে। আর একই সাথে একটা বাবার যে বিষয়টা, যে প্যারেন্টাল যে পার্সপেক্টিভটা, ওইটাও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখা যাইতেছে যে একটা সার্টেন টাইম পর্যন্ত যেহেতু তার ছেলে মেয়ের সাথে তার খুব একটা ক্লোজ বন্ডিং নাই, তো সেই বাপ তো আর জেনজি না, জেনজি তার যে জেনারেশনের সাথে সে তাল মিলাইতে কি পরিমাণে একটু হিমশিম খাইতেছে, সে সেম পেজে না তার সন্তানদের সাথে, ওই জিনিসটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একটু কম রান টাইমে এই জিনিসটা আছে, কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর একটা ক্যামিও আছে বিজয় সেতুপতির, যেহেতু ফার্জি আর দ্য ফ্যামিলি ম্যান একটা সেম ইউনিভার্সের, তো এই ক্যামিও থাকাটা খুবই স্বাভাবিক। বাট সব থেকে বেস্ট ব্যাপার হইল গিয়ে ক্যামিওতে বিজয় সেতুপতি আর শ্রীকান্ত তিওয়ারির যে মোমেন্টটা আছে, ওই মোমেন্টটা আসলে খুবই এনজয়েবল। পুরো সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টের একটা এটা। এখন আসি নেগেটিভ দিকগুলোতে। ফার্স্ট নেগেটিভ দিক হইল গিয়া এটা রান টাইম। গত 2টা সিজনে, ফার্স্ট সিজনে আমরা এপিসোড পাইছি 10টা, সেকেন্ড সিজনে 9টা, এই সিজনে মাত্র 7টা। আর প্রত্যেকটা এপিসোডের রান টাইম নিয়ারলি 50 মিনিট করে অ্যাভারেজে। সো
সব মিলে 6 ঘন্টার মতন রান টাইম টোটাল সিরিজটা, যেটা আসলে এনাফ না। কারণ আগে শুধুমাত্র কাউন্টার টেরোরিজমের যে বিষয়টা ছিল ওইটা কভার করা হয়েছে, এখন যেহেতু পুরা স্টোরিটারে এক্সপান্ড কইরা নিয়া ওয়ার, জিও পলিটিক্স আর পলিটিক্সের আরও বিভিন্ন অ্যাসপেক্ট, সাথে সাথে এই যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে বেসিক্যালি নাগাল্যান্ড, ওইটা খুব সেন্সিটিভ এরিয়া, ওই এরিয়ার যে জিও পলিটিক্সটা দেখানো হয়েছে খুব ক্লোজলি, লোকাল মানুষ কী চিন্তা করে বা তাদের সাথে যে মেইন গ্রিডের যে পলিটিক্স ইন্ডিয়ার ওইটার কোন জায়গায় এরা গ্যাপ অ্যাকচুয়ালি, ওই পুরো বিষয়টা যেহেতু কভার করা হয়েছে এই জন্য রান টাইমটা আমার কাছে কম মনে হয়েছে। এই এত কম টাইমে আসলে এই পুরো বিষয়টা কভার করা পসিবল না, এইটা একটা। আর একই সাথে যেহেতু এই এত বড় জিনিস এক্সপ্লেইন বা এত বড় জিনিসগুলা ঢুকাইছে একটা কম রান টাইমের সিরিজের মধ্যে, এই জন্য যে বিষয়টা হয়েছে কোনো দিকটাই আসলে ঠিকঠাকভাবে এক্সপ্লোর করা হয় নাই। না জিও পলিটিক্সটা ঠিক মতো এক্সপ্লোর করা হয়েছে, না কাউন্টার টেরোরিজম যেহেতু নাই ওইটাও ঠিকঠাকভাবে আসলে এক্সপ্লোর করে নাই এরা দিস টাইম। একই সাথে নাগাল্যান্ডের যে সেন্সিটিভ ইস্যুটা, কোন কারণে যে রেবেলিয়ান আউটফিটগুলো ক্রিয়েট হইতেছে, এরা কি চাইতেছে, কেন চাইতেছে, এদের সাথে এই যে মেইন গ্রিডের পলিটিক্সের আসলে দূরত্বটা কোথায়, এরা কেন চায় না মেইন গ্রিডের পলিটিক্সের সাথে অ্যাটাচড হইতে। একই সাথে ওই যে ইন্দো চায়না যে ওয়ারের যে রিলেশনশিপটা ওইটাও এক্সপ্লোর করা হয় না। সব কিছু একসাথে আনা হয়েছে কিন্তু এক্সপ্লোর করতে পারে না পুরোভাবে কোনোটাই। মানে কোনো একটা যে মেইন টপিক বা মেইন প্লট প্রত্যেকটা এত বেশি সাবপ্লট করে ফেলছে, কোনোটাই ঠিক মতো এক্সপ্লোর করতে না পারার কারণে আমার কাছে মনে হয়েছে সবকিছু থেকে মানে বিশাল একটা বুফের থেকে অল্প 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 করে কিছু নিয়েছি, বাট কোনোটাই পুরোটা খাওয়া হয় নাই, এরকম বিষয়। সো এই শর্ট বিষয়টা হইল গিয়ে প্লটটা খুবই দুর্বল, যেটা রাজেন ডিকের প্রোডাকশন হাউস থেকে বা তাদের ডিরেকশনে আমরা এর থেকে বেটার এক্সপেক্ট করি সবসময় রাজেন ডিকের প্রিভিয়াস যে কাজগুলোর অনুযায়ী। এখন দেখা গেছে এই কারণে যে বিষয়টা হয়েছে, এই পুরা সিরিজে কোনো হাই অকটেন চেজিং সিকোয়েন্স নাই, হাই অকটেন কোনো অ্যাকশন নাই। এটা মোটামুটি বলা যায় রাজেন ডিকে মোটামুটি সেফ খেলে ফেলছে পুরো সিরিজটাতে। মানে একটু হাই ইন্টেলিজেন্স বা কি বলা যায় মাথার খেল দেখাইতে গিয়া পুরা যেটা এক্সপেক্ট করি একটা স্পাই ইউনিভার্স থেকে বা এই টাইপের সিরিজ থেকে, ওইটা আসলে পাই নাই। আমার কাছে মনে হয়েছে মোল্লাইকে এটা মানে র্যান্ডম একটা সিরিজের মতন মনে হয়েছে। ফ্যামিলি ম্যানের যে ভাইবটা, হাই অকটেন বেশ কয়েকটা চেস সিকোয়েন্স থাকা বা অ্যাকশন থাকা, যেটা গত 2 সিজন আমরা পাইছি, এইবার এটা পাই নাই, এটা একটা সমস্যা। আরেকটা যেটা সমস্যা আমার কাছে মনে হয়েছে, জয়দীপ আহলাওয়াত, যুগল হাঁসরাজ আর নিমৃত কৌর এরকম তিনটা ভাগা অ্যাক্টরের নিচে গ্রে বা নেগেটিভ ক্যারেক্টারে, কিন্তু তাদের কোনো কারোরই পটেনশিয়াল পুরোপুরিভাবে তারা কাজে লাগাইতে পারে নাই। মোস্টলি যেটা কাজে লাগাইতে পারে নাই, জয়দীপ আহলাওয়াতরে মোটেই কাজে লাগাইতে পারে নাই। তার যে একটা কি বলা যায়, প্রত্যেকটা নেগেটিভ ক্যারেক্টারের একটা ড্রাইভিং পাওয়ার থাকে বা ড্রাইভিং এনার্জি থাকে, কোন কারণে সে এই টাইপের কাজগুলো করতেছে। এই ক্ষেত্রে মনে হয়েছে যে ড্রাইভিং এনার্জিটা বা ড্রাইভিং ফোর্সটা খুবই মানে নট আপ টু দ্য মার্ক। আমার কাছে মনেই হয় নাই যে এই কারণে সে এত বেশি উল্টাপাল্টা কাজ করতে পারে, বা মানে হোয়াটস দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য ভিলেন, এই টাইপের কোনো কিছু এইবার আসলে খুবই লেস মনে হয়েছে। গত 2 সিজনে আমি প্রত্যেকবার বারবারে আসলে কম্পারিজন করতেছি, কারণ বাকি গত যে 2টা সিজন যে পরিমাণ হাই স্ট্যান্ডার্ড সেট করছিল, এটা এইবার ম্যাচ করে নাই। সো ইন শর্ট মোটামুটি বলা যায় যে জয়দীপ আহলাওয়াতরে এরা ঠিক মতো এক্সপ্লোর করতে পারে নাই, তার ক্যারেক্টারটা এটা পুরোপুরি ওয়েস্টেড গেছে। আরেকটা যেটা যে কমিক রিলিফগুলো থাকে, ফ্যামিলি ম্যানের যে একটা স্পেশালিটি আছে বিভিন্ন স্ল্যাং ইউজ করা, বাট ওই স্ল্যাংটা মনে হয় না কখনো জোর করে ইউজ করতেছে, ইটস এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, ওইরকম ভাবে উপস্থাপন করা। ওইটার থেকে যে কমিক রিলিফগুলো পাওয়া যাইতেছিল এই সিজনে মনে হয়েছে এই যে স্ল্যাংগুলো একটু জোর করে ঢুকানো হয়েছে, এটা ন্যাচারাল লাগে না কোনোভাবে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে দে আর ট্রাইং টু বি পুশ ইট, বাট ওইটা আসলে ওয়ার্কআউট করে নাই আলটিমেটলি গিয়া। এখন আসি সব থেকে বড় সমস্যাতে। বেশ কয়েকদিন আগে জয়দীপ আহলাওয়াত যেটাতে মেইন ক্যারেক্টার ছিল, পাতাল লোক নামে একটা সিরিজ আছে, ওইটার 2nd সিজন যেটা অনেকেই দেখে থাকবে, ওইটার মেইন কাহিনী বা মেইন স্টোরি 2nd সিজনে কিন্তু পুরাটা বেসড অন নাগাল্যান্ড। আর এইবার ফ্যামিলি ম্যান সিজন 3-রও পুরাটা কাহিনী বেসড অন নাগাল্যান্ড। তো ওইখানে জয়দীপ আহলাওয়াত থাকার কারণে কিনা আই ডোন্ট নো, বাট এই দুইটা মানে আমি তো আগে দেখে রাখছি পাতাল লোক, এখন যখন ফ্যামিলি সিজন 3 যখন দেখতেছিলাম আমার কাছে মনে হইতেছিল অনেক সিকোয়েন্স, অনেক স্টোরি, মানে লিটারেলি পাতাল লোকের সাথে মিলতেছে। পাতাল লোকের যে পুরো স্টোরি টেলিং এর মেথড বা স্টোরি টেলিং এর যে রোডটা এরা ফলো করতেছিল, এইটা কোনো না কোনো ভাবে না চাইতেও
দেখা যাইতেছে ফ্যামিলি ম্যান সিজন 3 সাথে কোনো না কোনোভাবে মিলতেছে, কারণ সেম টাইপের স্টোরি, সেম টাইপের মানে বিভিন্ন অ্যাকশন, সেম টাইপের প্রবলেম এরা সলভ করার ট্রাই করতেছে। এই জন্য আমার কাছে সাবকনশিয়াস মাইন্ডে মনে হয়েছে যারা দেখছে অলরেডি পাতাল লোক, দে ক্যান রিলেট যে কোনো না কোনো অ্যাঙ্গেলে আমার কাছে মনে হইতেছে, সবসময় মনে হইতেছে আরে এটা তো আমি পাতাল লোকে দেখছে, হুইচ ইজ নট গুড ফর একটা সিরিজ। যখন আপনি একটা সিরিজ দেখার সময় মনে হইতেছে আপনি অন্য আর একটা সিরিজে সেম জিনিস দেখছেন, তখন পুরাটা যে এক্সাইটমেন্ট, যে একটা ফিল, ওইটা নষ্ট হয়ে যায়। তো ওইটা আমার কাছে সব থেকে বড় ড্রব্যাক মনে হয়েছে এই সিরিজের। আর একটা বড় সমস্যা, এই সিরিজের এন্ডিংটা খুব একটা সুবিধার না, বা যেইভাবে গুজামিল দিয়ে শেষ পর্যন্ত এন্ডিং করা হয়েছে এটা আই ডোন্ট থিঙ্ক অর্থিট করে। বাট এইটা যেহেতু মানি মেকিং একটা সিরিজ, এই জন্য এইভাবে এন্ডিং করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে একটা ক্লিফ হ্যাঙ্গারে রেখে দিয়েছে এন্ডিং। অবভিয়াসলি সিজন 4 আসবে, কিন্তু সিজন 3টা আসলেই অর্থিট মনে হয় নাই আমার কাছে। প্রত্যেকটা ইন্ডিয়ার যে সিরিজগুলো আছে তাদের স্বভাব আছে যে সিজন 3তে এই জিনিসপত্র নষ্ট করা। যদি দিল্লি ক্রাইমের কথা বলি, মির্জাপুর সিজন 3-র কথা বলি, প্রত্যেকটাই সিজন 3তে আসার পর একদম মানে ঘাইটা ফেলছে। দে ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্য ক্যারেক্টার, দে ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্য স্টোরি। সেম হ্যাপেন্ড উইথ ফ্যামিলি ম্যান সিজন 3। আই ডোন্ট নো ফ্যামিলি ম্যান সিজন 4-এ কি হবে, কিভাবে সবকিছু এরা র্যাপ আপ করবে, বাট রাজান ডিগের থেকে ইট ওয়াজ নট এক্সপেক্টেড আসলে। ইট ওয়াজ, আমি বলবো যে যদি 5-এ আমার রেট করতে বলা হয়, আই উইল বেয়ারলি রেট ইট 3, 5-এ 3 দিব, এর থেকে বেশি এটা দেওয়া পসিবল না। বাট আমার এত বেশি হাই এক্সপেকটেশন থাকার কারণেই কি আমার খারাপ লাগছে, না টোটাল স্টোরিটাই এতটুকু খারাপ, আই রিয়েলি ডোন্ট নো। বাট রান টাইম 6 ঘন্টায় যে পরিমাণ স্টোরি এরা দেখাইতে চাইছে, ইনভলভ করতে চাইছে, টোটালি অর্থিত না। আর পাতাল লোকের সাথে এই পরিমাণ রিএসেম্বলেন্স থাকার কারণে, এত বেশি কানেক্টেড ফিল হওয়ার কারণে আমি এতটা এনজয় করি না আসলে এইটা। সো দ্যাটস ইট। আপনার যদি সময় থাকে 6 ঘন্টার মতন, আর ফ্যামিলি ম্যান, আর যদি আপনি ফ্যামিলি ম্যানের এই সিরিজটার ফ্যান হয়ে থাকেন, বেসিক্যালি শ্রীকান্ত তিওয়ারির ফ্যান হয়ে থাকেন, তাহলে ইউ ক্যান ওয়াচ ইট। ওয়ান টাইম ওয়াচেবল, একবার দেখাই যায়। সো লেটস গো।